শুভ দীপাবলি। সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজ আলোর উৎসব। দীপাবলি মানে আলোর উৎসব। যে কোনো অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর পথে যাত্রা। তো আজ সকাল থেকেই ভাবছিলাম যে অনেকেই তো রঙ্গোলি করে, প্রদীপ প্রজ্বলন যখন করে, তো সাজানোর জন্য, ঘরকে সাজানোর জন্য রঙ্গোলি করে। তো আমি ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে আমি ফুল দিয়ে রঙ্গোলি বানাবো, মানে আলপনা দেবো। কখনো করিনি, কিন্তু আজকেই প্রথম। তা তাও ট্রাই করলাম। আমি দেখি কী আছে, ঘরই তো সাজাবো। তাই সকালবেলা এসে এই যে গাঁদা ফুল নিয়ে এসেছি। এসে গাঁদা ফুল চিড়ে অতটাও অনেকটা ফুল ছিল না, পাইনি আর কি। আমি প্রায় 9টার পরে গেছি, তো তখন ফুল প্রায় শেষ হয়ে গেছিলো। তাই পুরো ফুল দিয়ে, মানে গোটা ফুল দিয়ে হলো না। তো যাই হোক, পাপড়িগুলোকে চিড়ে কুটি কুটি করে, মানে ফুল দিয়ে দেখো এরকম করে একটা বানিয়ে ফেললাম। ঘরে তো বানালামই, বাইরেও বানালাম। এবার ভাবলাম যে এর মাঝখানে প্রদীপ দিলে দেখতে বেশ ভালো লাগবে, বিশেষ করে রাত্রিবেলা করে ভালো লাগবে। কিন্তু সন্ধ্যার পরে তো এসব করা সম্ভব না, ওই জন্য আগেই দিনের বেলাতেই আমি এগুলো গুছিয়ে ফেললাম। আর এদিকে এই টিপসটা তোমাদের বলে দিই, অনেকেই হয়তো জানো, তাও বলি। এখানে কি করছি জানো, সামান্য সর্ষের তেলের মধ্যে আমি মোম দিয়ে দিয়েছি। এই মোমের সলতেগুলোকে বের করে দিলাম। এবার এটা গলে গেল। এইটা এবার এই দেখো প্রদীপগুলোর মধ্যে দিয়ে রেখে দিলাম। যখন ঠান্ডা হবে জমে যাবে, আর ধরানোর সময় নতুন করে তেল দেওয়ারও দরকার নেই। আর সব থেকে ভালো কী জানো তো, অনেকক্ষণ ধরে এটা চলে। মানে সর্ষের তেল দিলে বা ঘি দিলে যেমন একটু পরে আবার তেল দিতে হয় বা এরকম আর কি, কিন্তু এইখানে এটা তেল দেওয়ার আর কোনো প্রয়োজনে পড়ে না এবং অনেকক্ষণ ধরে চলেছে, জানো তো। যাই হোক, এখনও জ্বালাইনি, মানে দীপাবলির দীপদান এখনও শুরু হয়নি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি প্রিপারেশান নিচ্ছি। আর ভাবলাম ঘরটা অন্ধকার করে দেখি তো কেমন লাগে। এদিকে ঘরটা অন্ধকার করে দিয়েছি, আর ওইদিকে ডিস্কো লাইটটা জ্বলছে, তো বেশ ভালো লাগছে দেখতে। তো এটা এখনও জ্বালাইনি, তার আগে মানে দেখছিলাম যে কেমন লাগে দেখতে। তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে। আমার তো বেশ ভালো লাগছে, তোমরা অবশ্যই জানাবে হ্যাঁ কেমন লাগছে দেখতে। যাই হোক, সন্ধ্যা গড়িয়ে গেছে, এবার দীপাবলির দীপদান শুরু হয়ে গেছে। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও দেখো, বুঝতেই পারছো তোমরা, প্রচণ্ড হাওয়া, মোমগুলো কিছুতেই জ্বলছে না। মানে এই জ্বালিয়ে দিচ্ছি, এই দেখো একদিকে জ্বালাচ্ছে তো একদিকে নিভে যাচ্ছে। কিন্তু আমার না, এই যে সুন্দর করে পরপর ঘন করে মোম জ্বালিয়ে দিলে দেখতে যা ভালো লাগে, কিন্তু সেটা না মন মতো হলো না। কী আর করবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওদিকে ওরা তো ওই বাবু আর বাবুর বাবা ওটা জ্বালাচ্ছে, আর আমি এদিকে ঘরের মধ্যে যে রঙ্গোলিটা করেছি দিনের বেলাতে, এবার আমি বসে গেছি সেখানে প্রদীপগুলো জ্বালাতে। এবার কোনো ঝামেলা নেই। কেন ঝামেলা নেই বলতে এই কারণে বলছি যে যেহেতু তেল দিয়ে জ্বালানোর ব্যাপার নেই, আমি তোমাদের দেখালামই যে মোম আর তেল গরম করে দিয়েছি। তো দেখা যাচ্ছে এবার জ্বালিয়ে দিয়েছিও, তো অনেকক্ষণ জ্বলেছে, অনেকক্ষণ। এবার অনেকগুলোই, মানে সবগুলোই আমি এই পদ্ধতিতে জ্বালিয়েছি। এবার ঘরের বাইরে একটু দিয়ে দিলাম, এই দেখো। এবার এগুলো জ্বালিয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কী বলতে চাইছি। এই দেখো হলুদ হয়ে আছে না, ওটা মোম আর সর্ষের তেল গলিয়ে, মানে অল্প সর্ষের তেলের মধ্যে মোম গলিয়ে দেখো দিয়ে দিয়েছি। এতে একটা ভালোই হলো, সুবিধা হলো, পড়ে যাওয়া, ঠান্ডা হয়ে গেছে, এখন পড়ে যাওয়ার ভয় নেই। মানে তেল যেমন এদিক ওদিক ছলকে পড়ে যায় বা ইয়ে হয়, সেটা হলো না। আর এদিকে অনেকক্ষণ ধরে জ্বললো, দেখতেও ভালো লাগছে। ও কী সুন্দর লাগছে না বলো, মাঝখানে একটা বড় প্রদীপ দিয়ে। যাই হোক, মোম তো জ্বালানো গেল না, মানে কিছুটা জ্বলে সব নিভে যাচ্ছে। তো পরে আবার ভাবলাম যে ঠিক আছে, দেখি তো প্রদীপ জ্বালানো যায় নাকি। একই অবস্থা, হাওয়াটা দেখো, একটু ফলো করলেই বুঝতে পারবে যে কিভাবে হাওয়া বইছে। প্রত্যেকবারই দেখি দেওয়ালিতে এটা হয়, মানে দীপাবলিতে। এই আমাদের উপরে 4তলা, তো এদিকে পুরো হাওয়া আসে, আর হাওয়াতে না দ্বীপগুলো নিভে যায়। তবে ঘরেরগুলো বেশ ভালো জ্বলেছে অনেকক্ষণ, অন্যবার এতক্ষণ জ্বলে না, তো খুব সুন্দর জ্বলেছে ঘরেরগুলো। যাই হোক, ঘরের প্রদীপদান মানে দীপদান করে দীপাবলি বাতি জ্বালিয়ে উপরে মন্দিরেও চলে গেছিলাম, সেখানেও জ্বালিয়ে দিলাম। আমার আগেও অনেকে গিয়ে সেখানে দিয়ে এসছে। এবার ঘরে এসে ইচ্ছে করে না কেমন লাগে দেখতে, এটা মানে উপভোগ করার জন্য ঘরের সমস্ত লাইটগুলো বন্ধ করে দিয়েছি। তো এটা অনেক পরের ব্যাপার, অনেকটা সময় পরে। আর এদিকে ডিস্কো লাইটটা জ্বলছে, তো ওটাও দেখতে ভালো লাগছে। আর দীপাবলি হবে, কালী পুজো, অথচ বাজি পটকা ফুটবে না, এটা তো হয় না। কম বেশি যাই হোক, যতই বাধা নিষেধ থাকুক না কেন, তবুও তো আমরা করেই থাকি। তো যতই যদি ছাদেও তাই হচ্ছে, বাজি পোড়ানো হচ্ছে।
তবে শব্দবাজিটা কম, আতশবাজিটাই বেশি। আসলে বাচ্চা কাচ্চা আছে তো বুঝলি না, ওই ওরা সবাই মিলে একটু আনন্দ না করলেও তো হয় না, তাই ওপরে চলছে এই। তারপরে সেখানে কিছুক্ষণ বাজি পটকা ফুটিয়ে তারপরে আমরা চলে গেলাম আমাদের পাড়ার এই পুজোতে। পাড়ায় এখানে দেখো, আমি যখন গেলাম তখন অলরেডি অঞ্জলি হচ্ছে। এখন ধরো 9:45 বাজে, তখন অঞ্জলি শুরু হয়ে গেছে। মানে পুজো এখানে কিন্তু পুজো রাত্রিবেলায় বসে না, মানে সন্ধ্যাতেই পুজো বসে যায়। এমন না যে সাধারণত সব জায়গাতে দেখি যে রাত্রিবেলায় পুজো হয় বা মানে 11টা-12টার সময় পুজো বসে, এখানে কিন্তু তা নয়, সন্ধ্যাতেই পুজো বসে যায় এবং অনেকক্ষণ ধরে পুজো হয়। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসলাম। এখানে অঞ্জলি হচ্ছে, অঞ্জলি আমি বাবু ওরা সবাই গেছিলাম। তো গিয়ে এবার ওখানে এদিকে পুজো চলছে, এদিকে আবার খিচুড়ি প্রসাদও খাওয়ানো হচ্ছে সবাইকে। ওটা বলেও দিয়েছিলো ওরা শুরুতেই যে এখানে প্রসাদ খাওয়ানো হবে। তো সেই খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। আর এই দেখো মায়ের মুখটা কি সুন্দর না, যদিও একটু দূর থেকে আমি ফটোটা তুলেছি তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। শ্যামা মায়ের মুখ অপূর্ব। আর এই দেখো বললাম না যেখানে সব এখন প্রসাদ বিতরণ হচ্ছে, ওদিকে পুজো চলছে। যারা উপোস করবে তারা তো পরে খাবে, আর যারা এমনি ধরো এমনি আমরা আমাদের মতো যারা উপোস করিও নি কিন্তু পাড়ার, এই দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। কেউ ওখানে বসে খাচ্ছে, কেউ বা নিয়ে চলে আসছে। যাই হোক, প্রসাদ টসাদ খেয়ে আমরা একটু ফটো টটো তুললাম, যেটা তুলতে হয়, মানে না তুললে যেন কমপ্লিট হয় না। তো তুলে এবার বাড়িতে চলে এসেছি। ভাবলাম যে আচ্ছা দেখি তো আয়না দিয়ে মানে প্রতিবিম্ব ফটো তোলা, কিন্তু অনেকবার চেষ্টা করলাম, ঠিকঠাক হলো না। যাই হোক, এভাবেই কালী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো। তবে হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে শুধু নিজেদের পাড়াতেই ঠাকুর দেখলাম, তা নয়। আমরা কিন্তু বেরিয়েছি, তবে কালী পুজোর দিন নয়, ঠিক তার পরের দিন। দেখো এখানে দুটো বেশ অনেক তাই তো অনেক বড় বড়ই পুজো, তার মধ্যেও একদম আমার ঘরের কাছে যে বড় বড় পুজোগুলো আছে সেগুলো দেখতেই বেরিয়েছিলাম। এই দেখো কি সুন্দর কালী ঠাকুরের মুখটা, অপূর্ব অপূর্ব। সবাইকে ভালো রেখো মা, সবাই মঙ্গল করো। আর এই যে প্যান্ডেলটা, এখানে হচ্ছে বড় কালী পুজো হয়েছে। আর প্রচুর, প্রায় আধা ঘন্টার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে, খুব একটা দূরে নয় কিন্তু ঘরের কাছাকাছি, এই দেখো বড় কালী লেখাই আছে। তারপরে এই প্যান্ডেলে ঢুকতে পেরেছি। মাঝে তো মনে হয়েছিল ফিরে চলে যাই, আর দরকার নেই। হ্যাঁ, আরেকটা কথা, এই প্যান্ডেলে ঢোকার আগে কিন্তু আবার ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, সেটাও খেয়ে নিয়েছিলাম। এই দেখো কত বড় কালী ঠাকুর। এই কালী ঠাকুরটা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল, কারণ আমাদের বাবার বাড়ির ওখানে, মানে আমার যে জন্মস্থান কোচবিহার, সেখানেও আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম 14 হাত, মানে 16 হাত, 21 হাত পর্যন্ত কালী ঠাকুর বানানো হতো, মানে উঁচু 21 হাত উঁচু পর্যন্ত আর কি, অনেক বড়। তাই বহু বছর পরে আবার সেই বিশাল বড় ঠাকুর এখানে, ওই জন্যই আরও আমি বেশি গেছি দেখতে। আর এখানে আরেকটা জিনিস ফলো করো, এই কালী ঠাকুরের সামনে দেখো এখানে আরও বাচ্চারা সেজেছে, শিব ঠাকুর কালী ঠাকুর সেজে ওখানে ওরা একটা পারফরমেন্স করছে, কখনো নাচ দিয়ে বা কখনো পৌরাণিক কাহিনী দিয়ে। তো এটাও বেশ ভালো লাগছিলো, সব ছোট ছোট বাচ্চারাই। আর দেখো এই জায়গাটা কি সুন্দর করেছে, মা কালী শিবের ওপরে, বুকের ওপরে পা দিয়েছে। তো দিয়ে তো এটা তো করলো মানে প্রোগ্রামটা, এটা স্ট্যাচু হলো বা স্ট্যাচু করলো, করে যখনও হয়ে গেল, প্রোগ্রামটা হয়ে গেল, তখনও কী করছে নামানোর সময় পাটা যখন তুলে নিচ্ছে, তখন আবার লজ্জা পেয়ে প্রণাম করছে। মানে যদিও ছোট তো, এটা কিন্তু যে কালী ঠাকুর সেজেছে সে এবং শিব ঠাকুর যারা সে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাই, তবে বেশ ভাল লাগছিলো দেখতে, খুব মিষ্টি, ভীষণ ভাল লাগছিলো। এই দেখো তোমরা দেখবে এখন, এই দেখো মানে ওর থেকেও বোধহয় বড়। যাই হোক, সবাই খুব হাসাহাসিও করছিল, আমি সেই ইয়েটা দিলাম না। তবে শিব ঠাকুরটাকেও খুব সুন্দর মানিয়েছে, কালী ঠাকুর শিব ঠাকুর। তো এই পারফরমেন্সটা দেখলাম, দেখে এবার বাড়ি ফেরার পালা। বেশ ভালোই কাটলো, ঠাকুর পুজো ঠাকুর দর্শন সবটাই ভালো হলো। হ্যাঁ, বাড়িতে যখন ফিরছি তখন দেখছি বাড়ির সামনে, মানে আমাদের ফ্ল্যাটের সামনে দিয়েও আবার একটা প্রসেশন যাচ্ছে। তো এই ঠাকুর বিসর্জন হবে এখন, এই ঝিলেই হয়তো হবে। এই দেখে বাড়ি ফিরলাম।